কি করতে পারবেন ওই ওয়ার্ডের মধ্যেই বলা আছে। কেন উনি যে কোনো মন্ত্রী শপথ নেয়, যে কোনো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারও মানে শপথ নেয়, শপথটাই হচ্ছে আলাদা জিনিস। অর্থাৎ এই শপথে বলা আছে উনি কি করতে পারবেন কি করতে পারবেন না ওইটুকু ওয়ার্ডের মধ্যে। অতএব সংবিধানের পেরিফেরির মধ্যে থেকেই ওনার কাজ করবেন। উনি কিন্তু সেটা করেননি। উনি ওখানে ওনার নিজের ক্ষমতার মানে কি বলবো যে একজন সিএম হিসেবে এটা ওনার করা উচিতই হয়নি। এবং উনি মোটামুটি ফৌজদারি আইনের মধ্যে এটা পড়ে। এখন দেখা যাক ওনাকে পার্টি করা হয় কিনা, কিংবা ওনার এগেনস্টে কোনো এফআইআর মানে কমপ্লেন লজ হয় কিনা, মানে মানে আলাদাভাবে ইডি কি করে সেটার জন্য আমরা ওয়েট করছি। আমি একটু আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে দোষী সাব্যস্ত করার অনেকগুলো জায়গা আছে, আপনি বললেন প্রথমেই কোন কোন উনি দিক। অলরেডি দোষী। হ্যাঁ, দোষী, তাহলে কোন কোন দিক থেকে উনি দোষী এবং তার শাস্তি আইনে কি বলা আছে? এই দেখুন, এক ফার্স্ট হচ্ছে উনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে ওটাকে বাহাদান করেছেন। একটা সংবিধানের স্বশাসিত সংস্থাকে উনি বাধা যেটা যে ক্ষমতা মানে দেওয়া হয় সেই ক্ষমতাটাকে উনি উনি বাহাদান করেছেন। তাহলে তো উনি যদি একজন সিএম হিসেবে বাহাদান করেন, তাহলে কোনো এইরকম সংস্থায় যাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে যারা কাজ করে তারা তো কোনোদিন কিছু করতে পারবে না। আর এটা হচ্ছে আগামী দিনে উনি যে ঘটনা করেছেন, ভারতবর্ষের ইতিহাসে কোনো সিএম এটা করেননি। আগামী দিনে কিন্তু ভারতবর্ষের সংবিধানকে উনি যে ধাক্কাটা দিয়েছেন, মানে আরো মানে উনি খারাপ কাজ করার জন্য আরো অনেক সিএম কে মানে আগামী সিএম কে অনুপ্রাণিত করেছেন। সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ডেমোক্রেসি এবং ভারতবর্ষের মানে সার্বভৌমত্বের পক্ষে বিরাট বড় আঘাত। বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন বিবেকানন্দ বাবু, আপনার কাছে আমরা আবার আসছি। আমরা আরো ডিটেলে পুরো বিষয়গুলো জানার চেষ্টা করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে উকিল এই মুহূর্তে এই কেস লড়ছেন, তিনি গতকাল মুখ ফসকে একটা কথা বলে ফেলেছিলেন যে আইপ্যাক পশ্চিমবঙ্গে নির্বাচন করায়। তখন সুপ্রিম কোর্ট প্রশ্নটা সঙ্গে সঙ্গেই তোলে যে নির্বাচনটা করায় কে, আইপ্যাক নাকি নির্বাচন কমিশন? সুতরাং এরকম আর কোন কথা বললে সেখানে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই কেসটা আরো বেশি করে হয়ে যেতে পারে? কি সেই মহাভুল? আসুন সেদিকে এবার নজর রাখি। বিবেকানন্দ বাবু, আপনার কাছ থেকে এবার যেটা জানতে চাইবো যে কোর্টে গতকাল যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছিল, আপনি নিশ্চয়ই সেই শুনানিটা দেখেছেন এবং সেখানে কপিল সিব্বল তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আইপ্যাক নির্বাচন করায়। তখন সুপ্রিম কোর্ট বলে যে আইপ্যাক নির্বাচন করায়, নির্বাচন কমিশন তো নির্বাচন করায়। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এইরকম আর মুখ ফসকে কোন কথা বেরিয়ে গেলে সমস্যাটা আরো বাড়তে পারে? শুনুন, আইপ্যাক প্র্যাকটিক্যালি আইপ্যাক কোনো ইলেকশন করায় না। নির্বাচন কমিশন নির্বাচন করে, এটা 100% সত্যি। নির্বাচন কমিশনকে ভারতীয় সংবিধান সেই ক্ষমতাটা দিয়েছে। এবং নির্বাচন কমিশনের যে মানে যারা কমিশন মানে যারা আপনার যে বোর্ড তিনজন যেটা হয়, মুখ্য চিফ ইলেকশন কমিশনার এবং আরো যারা সহ মুখ্য নির্বাচন কমিশনার থাকেন, তাদেরকেই এটা দেওয়া হয়েছে। অতএব এটা একমাত্র করা হয়েছে বিশেষ করে নির্বাচনকে কুলসমুক্ত, নির্বাচনকে পরিষ্কার করার জন্য। অতএব সেই কুলসমুক্ত থেকে একমাত্র নির্বাচন কমিশনই করতে পারে। আপনার টিএন সেশনের সামনেও অনেক কিছু এই নির্বাচনের যে সংস্কার হয়েছে এরা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে ভালো এবং সেইটাই নির্বাচন কমিশন করছে। এবং বিশেষ করে এসএআর প্রতি 20 বছর অন্তরই হয়, ডিলিমিটেশন প্রতি 20 বছর অন্তরই হয়। এটা নিয়েও নির্বাচন কমিশন কাজ করছে, সেখানে আমাদের কিছু বলার ব্যাপার নাই। আমরা তাকে কতটুকু সহযোগিতা করতে পারি সেটা সংবিধানের পেরিফেরি থেকে, এটাই আমাদের ব্যাপার। সেই রকমই মুখ্যমন্ত্রীও যেটা বলছেন যে ইলেকশন কমিশন আইপ্যাক ইলেকশন কিছু করায় না, আইপ্যাক ইলেকশন কিছু করায় না। তবে আইপ্যাকের যে ক্যারেক্টার আমরা বর্তমানে যা জানতে পাচ্ছি, এগুলো ক্রমশ প্রকাশ্য আরো বের হবে। সেটা এখন আমরা বলতে পারবো না, আগে তো লোকের সামনে আসুক তারপরে আমরা বলতে পারবো। যদি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করে, যদি 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 সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করে, তাহলে কি তৃণমূল দলের ওপর এর কোনো প্রভাব পড়বে? দেখুন, সেটা আমরা কতটুকু বলবো, প্রশ্নটা হচ্ছে প্র্যাকটিক্যালি তৃণমূল দলটা তো ব্যক্তিকেন্দ্রিক দল। আমি আইনগত দিক থেকে বলছি, আমি আইনগত দিক থেকে বলছি যে সামনেই তো ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে বা সেই জায়গাটা নিয়ে একটু যদি বলেন আইনের ক্ষেত্রে। হ্যাঁ, দোষী সাব্যস্ত হলে তার বিরাট ইম্প্যাক্ট পড়বে। কেননা যদি ধরুন যে কোনো রাজ্যেরই যদি মানে ধরুন সেরকম মাথা লোক যদি কোনো একটা কিছুতে দোষী সাব্যস্ত হয়,
সেখানে তো আমি ইম্প্যাক্ট করবেই। আইনগত দিকটা সম্পর্কে বিবেকানন্দ বাবু আপনার কাছে জানতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করে তাহলে নির্বাচনের আগে এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে প্রচার পর্ব থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়, তাহলে সেই রকম জায়গাতে কি প্রভাবটা পড়বে, আমি সেইটা জানতে চাইছিলাম। প্রভাব পড়বে, প্রভাব পড়বে, প্রভাব পড়বে। ওনাকে যদি দোষী সাব্যস্ত করে, এবং দোষী সাব্যস্ত করার প্রচুর জায়গা আছে, মানে উনি অ্যাজ এ সিএম হিসেবে যে জিনিসটা কাজটা করেছেন সেটা কোনো মতেই মানে ভারতবর্ষের সংবিধানকে এটা কোনো মতেই এটাকে যদি এখন না রুখতে পারে, আগামী দিনে এই ধরনের জিনিস আরো অনেক অন্য স্টেটে ঘটতে পারে। সেই জন্যই এটা কিন্তু এটা আপনারা হয়তো ভাবছেন সাধারণ হিসাবে যে একটা স্টেটে ইলেকশন হিসাবে দেখছেন, কিন্তু আমি এটাকে স্টেটে ইলেকশন হিসাবে কখনোই দেখবো না। এখানে আমার কাছে রাষ্ট্র বড়, রাষ্ট্রের গণতন্ত্র বড়, রাষ্ট্রের মর্যাদা বড়, এবং ভারতবর্ষ একটা যেটা দেশ, যেটা আজকে আপনি বলতে পারেন যে তার যে গৌরব গাথা, সব দিক থেকে ভারতের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, যেটা এটাও একটা বিরাট ব্যাপার। উনি যেটা করছেন এটা একটা স্টেটের আভ্যন্তরীণ নিরাপত্তাটাকে বিরাট বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে চারিদিকের বিরাট ঘটনা ঘটছে সারা বিশ্বে, সেই হিসাবেও এটা একটা কিন্তু মানে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিরাট ক্ষতি করতে পারে উনি যেটা করেছেন। অথবা ওনার কাছে এটা আশা করা ঠিক না যে উনি যেভাবে মানে ক্ষমতার অপপ্রয়োগ করে এখন উনি উল্টো মানে গাইছেন, বলছেন, এটা সম্ভব না। ওনার দোষী করার ওনার দোষী হওয়ার জায়গা প্রচুর আছে, অনেকগুলো ধারায় ওনাকে কেস দেওয়া যেতে আমি পারে। সেইটা একটুখানি আপনার কাছ থেকে জানতে চাই যে ধারাগুলো কি কি দেওয়া হতে পারে এবং সেই ধারায় কি শাস্তি প্রতিবিধান রয়েছে, আইনে কি শাস্তি রয়েছে, ইন জেনারেলি আমি জানতে চাইছি। এখন আইনটা কিভাবে উনি ফেস করছেন, এখন কি কি দেবে, এগুলো আমি এখন বলতে পারবো না, কেন এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কোন অ্যাঙ্গেল দিয়ে কোনটা বেশি প্রায়োরিটি হবে সেটাই যারা দেখছেন তারা এটা করতে পারেন, কিন্তু আমি এটা বলতে পারি না, কারণ সেটা আমার একটু বার আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই এবার সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষ যদি এই কাজটা করতেন, যে ইডির রেড চলাকালীন ভেতরে ঢুকে গেলেন এবং তিনি কিছু জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে চলে এলেন, সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বা একজন সাধারণ মানুষ, আইনের চোখে দুজন মানুষ কি এক, না দুজন মানুষ আলাদা? আইনের চোখে ক্রিমিনাল অফেন্স, এবং সঙ্গে সঙ্গে তাকে কি বলবো যে মানে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, নন বেলেবল অফেন্স, সহজে সে মানে পাবে না ছাড়া, অত সহজে ছাড়া পাবে না, এবং তার অনেক কিছু হতে পারে। সেখানে যদি রাষ্ট্রের কোনো কিছু গোপন কিছু থাকে যেটা গোপনীয়তার মানে রক্ষা করা জরুরি, সেই ক্ষেত্রে অনেক কিছুই হতে পারে। যে একটা সাধারণ মানুষ যেটা করলেও তাকে সঙ্গে সঙ্গে মানে পুলিশ কাস্টডিতে নেবে, তাকে মানে ফাস্ট ট্র্যাক করে বিচার করে সঙ্গে সঙ্গে জেল করে দেবে। এটা উনি তো আর আমাদের সাধারণ মানুষের বাইরে নয়, উনি এজ এ সিএম হিসেবে কাজ করছেন,